আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যা একসময় ভারতের সাথে যুক্ত ছিল। ইংরেজদের চতুরতার ফলস্বরূপ বঙ্গভঙ্গ হয় 1905 সালে 6 জুলাই। বাংলাদেশের সাথে ভারতের আজকালের সম্পর্ক না, সেই বাংলাদেশে এখন আগুন জ্বলছে। সরকারের কিছু ভুল সিদ্ধান্তের জন্য যে এইভাবে জ্বলতে হয়, ওটা আন্দোলন না হলে হয়তো আমরা জানতেই পারতাম না। চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানবো সমস্ত বিষয়টা সম্পর্কে। सीनियर बोल रहा अपनी खोल खाना थी मेरा लोग चला गया भाई। Students in Dhaka mourn their dead classmates. আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কোটা আন্দোলন সম্পর্কে জানতে গেলে জানতে হবে মুক্তি বাহিনী সম্পর্কে। তখনকার সময় এখনকার যে পাকিস্তান ও বাংলাদেশ এক ছিল, যার নাম ছিল পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। বাংলাদেশ হবার পূর্বে সেই সময় 1970 সালে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানকে সরকার গঠনে বাধা দেওয়া হয়। পূর্ব পাকিস্তান, যেটি এখন বাংলাদেশ, সেখানে একমাত্র বাংলা ভাষা, যা ফার্সি ও আরবি লিপিতে লেখা হতো না। 1970 সালে ভোলা ঘূর্ণিঝড় হয় বাংলাদেশে। তখন অন্তত 2 লক্ষ থেকে 5 লক্ষ জন কিন্তু মানুষ মারা গিয়েছিল। পূর্ব পাকিস্তান থেকে কিছু ত্রাণ চাইলে তারা দিতে নারাজ হয়। সেই থেকে পশ্চিম পাকিস্তান, যা এখনের বাংলাদেশ, মনে মনে ক্ষোভ জন্মেছিল। সেই ক্ষোভ আরো বড় আকার ধারণ করে যখন মুজিবুর রহমানকে সরকার গঠনে কিন্তু বাধা দেওয়া হচ্ছিল। 1971 সালে 7 মার্চ মুজিব ভাষণে বলেন যে এবার সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই সময় পুরো পাকিস্তানের ঘরে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্প্রচারণ শুরু হয়। 1971 সালে 26 মার্চ বাংলাদেশ নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেন। রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধে অংশগ্রহণ বা শহীদদের পরিবারের জন্য সরকার থেকে একটি চাকরির সুবন্দোবস্ত স্থান সুযোগ করে দেওয়া হয়, যা কোটা নামে পরিচিত। এই কোটায় বলা হয় যে শহীদদের পরিবারের সদস্যরা আজীবন সরকারি চাকরির এই সুযোগ সুবিধা ভোগ করবে। বাতিল হলো কেন? আমাদের কোটা ফেরত চাই। এই হিসেব অনুযায়ী সরকারি চাকরির 54% আগে থেকেই কিন্তু ভর্তি হয়ে থাকে। ফলস্বরূপ বাংলার যে ছাত্রছাত্রীরা আছে, তারা তাদের নিজেদের অধিকারের দায়িত্বে রাস্তায় নেমে পড়ে। আন্দোলনটা আরো গুরুতর হয়ে ওঠে যখন শেখ হাসিনা 14 জুলাই একটি মন্তব্য যখন পেশ করেছিলেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা কোটার সুবিধা না পেলে তারা কি রাজাকারদের নাতি নাতিরা পাবে? এই একটা কথা যা দেশের মধ্যে শিক্ষিত বেকারদের ভিতর আগুন জ্বালাতে পারে, বারুদের মতন কাজ করতে পারে, সেটি কিন্তু এই কোটা আন্দোলন না দেখার পর আমরা কিন্তু সেটা জানতেই পারতাম না। কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে, তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে হতাহত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকে। এখানে বলে রাখা ভালো, রাজাকার, যা বাংলাদেশি ভাষায় গর্দার বা দেশদ্রোহীদের বলা হয়ে থাকে। রাজাকার কারা? এটাই এবার মেন প্রশ্ন। 1971 সালে 7 মার্চ যখন মুক্তি আন্দোলন শুরু হয়, তখন থেকেই এই রাজাকার শব্দটির আবির্ভাব হয়েছিল, যারা নিজের দেশ বাংলাদেশকে সাহায্য না করে তারা পাকিস্তানকে সাপোর্ট করছিল বা সাহায্য করছিল। সেই সময় তাদেরকেই রাজাকার বলা হয়ে থাকে। সাধারণ ভাষায় বলতে গেলে মুক্তি যোদ্ধাদের যে সমস্ত ফ্যামিলিরা আছে, তারাই কিন্তু বংশ পরম্পরায় তারা কিন্তু এই চাকরির সুবিধা ভোগ করতে পারবে।
এটাই বাংলাদেশের শিক্ষিত বেকার ছাত্রছাত্রীদের মনে কিন্তু আঘাত এনেছিল এবং তারা আন্দোলনে নামতে কিন্তু বাধ্য হয়। এই আন্দোলনটা যখন ধীরে ধীরে আরো বড় হয়ে যাচ্ছিল, তখন বাংলা সরকার মানে বাংলাদেশের যে সরকার আছে সেই সরকার কিন্তু তাদের উপর গুলিবর্ষণ এবং লাঠিচার্জ, বিভিন্ন গ্যাস, ফোনের নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে। বলতে পারি না কোথা থেকে আসছে, আমি বলতে পারি না, কিন্তু সবারই দেখি পায়গুলি, ওইখানেও সবাই পায়গুলি। তখন এই ছাত্র আন্দোলনটা আরো গুরুতর হয়ে ওঠে এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে আন্দোলন কিন্তু এখনো চলছে। আপনারা কি মনে করেন বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা কি ঠিক করছে না ভুল করছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিও।